আচ্ছা, ঠিক আছে। লাইভটা মনে হয় কেটে গেছিল। এখন কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন সবাই। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যেটা পড়ছিলাম যে একটা ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে সেটা বলতে গিয়ে আমি বলছিলাম যে এই জিনিসটা, সেটা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে হচ্ছে তিনটা। যেমন একটা ত্রিভুজ যদি আমরা আঁকি তাহলে এ বি সি হচ্ছে এখানে শীর্ষবিন্দু, এবং শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলটাকে মধ্যমা বলে। সেটা আমি দেখালাম যে ওই যে তখন তখন আমি যেটা দেখিয়েছি। আচ্ছা, যেহেতু লাইভটা কেটে গিয়েছিল আমি আরেকবার বলে দিই। একটা ত্রিভুজ যদি আমি আঁকি, সেই ত্রিভুজের ত্রিভুজের এই যে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, তাহলে এ বি সি এগুলো সবগুলাই হচ্ছে আমাদের কি, এই তিনটাই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কতটি? তাহলে আমাদের শীর্ষবিন্দু হবে হচ্ছে তিনটি। অ্যান্সার হচ্ছে তিনটি। তাহলে শীর্ষবিন্দু তিনটি, সেটা হচ্ছে এ বি আর হচ্ছে সি। ঠিক আছে, এ বি আর সি। আচ্ছা, এইবার যদি আমি বলি যে শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলটা, এই যে বিসি এর মধ্যবিন্দু মনে করেন ডি, তাহলে এটা আমি যোগ করে দিলাম এডি, এডিটা হচ্ছে মধ্যমা। আবার বিসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু আমি মনে করলাম যে ই, তাহলে ইটা যদি আমরা যোগ করে দিই, বি এর সাথে ই যোগ করে দিই, তাহলে বিটা হবে মধ্যমা। আবার এ বি এর মধ্যবিন্দু যদি আমি মনে করি এফ, এফটা যদি আমরা এখানে এইটার সাথে যোগ করে দিয়ে আমরা যদি যোগ করে দেই, তাহলে সিএফটা হবে আমাদের হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা হচ্ছে কোনটা জিনিস? মধ্যমা হচ্ছে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর যোগফল, সেটাকেই বলবো আমরা হচ্ছে মধ্যমা। এখানে এডি, বিই এবং হচ্ছে সিএফ, এগুলো হচ্ছে আমাদের মধ্যমাগুলা। ক্লিয়ার? বুঝেছি। এখন কাহিনী হচ্ছে যে আমরা আরও একটা টার্ম আমরা আসলে শিখব। কি টার্ম শিখব? খুবই ইম্পর্টেন্ট। সেটা কি? আমরা এইখানে এটাকে মিশাই দিচ্ছি। এইবার আমি মনে করেন এইটা যে আছে, হ্যাঁ, এইবার যে আমার এখানে আছে যে, মনে করেন এইটা থেকে এটার উপর আমি লম্ব আঁকলাম, ধরেন এপিটা লম্ব এঁকেছি। আবার এখানে বি থেকে এসি এর উপর লম্ব এঁকেছি, লম্ব আঁকলাম, মনে করেন যে বিই লম্ব এঁকেছি। আবার সি থেকে এফ এর উপরে লম্ব এঁকেছি, সি থেকে এফ এর উপরে এ বি এর উপরে লম্ব এঁকেছি, মনে করেন। আচ্ছা, এটা ই না দিয়ে এটা হচ্ছে পি, এটা দিয়ে কিউ, আর এটাকে ধরলাম লম্বটা আঁকলাম যে আর। তাহলে এখানে যে লম্বগুলা যে আঁকলাম, এই লম্বগুলা আমাদের বিষয়টা এটাই হচ্ছে উচ্চতা। হ্যাঁ, একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্বগুলো আঁকলাম সেটাই হচ্ছে উচ্চতা। এখানে একটাতে হচ্ছে এপি হচ্ছে উচ্চতা, এপিটা হচ্ছে উচ্চতা, আরেকটা হচ্ছে বিকিউ একটা উচ্চতা, আরেকটা হচ্ছে সি আর একটা উচ্চতা। ঠিক আছে, তাহলে উচ্চতা হচ্ছে তিনটা। আবার এই যে লম্বগুলা যেই বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটার নাম কি বলেন তো? এটার নাম কিন্তু লম্ব বিন্দু। লম্বগুলা যেই বিন্দুতে মিলিত হয় সেটার নাম হচ্ছে লম্ব বিন্দু। আচ্ছা, এটা দিয়ে লিখি, এটা দিয়ে লিখছে না, এটার নাম হচ্ছে লম্ব বিন্দু। আর একটু আগে যে ভর কেন্দ্রগুলা যেই বিন্দুতে মিলিত হয়েছিল, মনে আছে ভর কেন্দ্রগুলা যে মিলিত হয়েছিল? ভর কেন্দ্রগুলা যেই বিন্দুতে মিলিত হয়, সরি, মধ্যমাগুলা যেই বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় হচ্ছে ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র, লম্ববিন্দু, এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে জানতে হবে। ভর কেন্দ্র, লম্ববিন্দু এগুলো আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? বুঝেছি। তাহলে আবার বলে নেই, তাহলে শীর্ষবিন্দু আছে তিনটা, মধ্যমা আছে তিনটা, উচ্চতা আছে তিনটা। একটা ত্রিভুজের কিন্তু, হ্যাঁ, একটা ত্রিভুজের কিন্তু সবগুলাই তিনটা করে। ক্লিয়ার? বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, তাকে কি বলে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের কোণগুলার সমদ্বিখণ্ডকগুলা যেই বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? এই জিনিসটা আপনারা মনে রাখবেন। কোণগুলার সমদ্বিখণ্ডকগুলা যেই বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় হচ্ছে অন্তকেন্দ্র। এটাকে বলা হয় অন্তকেন্দ্র। মানে এইখানে আমি এইটাকে কেন্দ্র ধরে আপনি এমন একটা বৃত্ত আঁকতে পারবেন যেটা এই ত্রিভুজটার ভিতরে থাকবে।
তাহলে এটাকে বলবো আমরা অন্তকেন্দ্র। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এইটারই মতো কোশ্চেন চলে আসতে পারে। একটা ত্রিভুজের বাহুর সমদ্বিখণ্ডকগুলো যেই বিন্দুতে মিলিত হয়, বাহুর সমদ্বিখণ্ডকগুলো যেই বিন্দুতে মিলিত হয়, মনে করেন এই বাহুর লম্বদ্বিখণ্ডক, এই বাহুর লম্বদ্বিখণ্ডক, এই বাহুর লম্বদ্বিখণ্ডক যেই বিন্দুতে মিলিত হবে সেইটাকে বলা হয় হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র মানে একটা ত্রিভুজের তিনটা বিন্দু, শীর্ষবিন্দু দিয়ে যেই কেন্দ্রটা আসলে তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা যায় তাকে বলা হয় হচ্ছে পরিবৃত্ত, এবং পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে আমাদের মাথার মধ্যে রাখবে কি, পরিকেন্দ্র হচ্ছে বাহুর লম্বদ্বিখণ্ডক, এটা হইলে পরিকেন্দ্র, আর কোণের সমদ্বিখণ্ডক হইলে হবে অন্তকেন্দ্র। খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। স্যার লম্ব আর মধ্যমার মধ্যে পার্থক্য কি? আচ্ছা সুন্দর, লম্ব আর মধ্যমার মধ্যে পার্থক্য এই যে দেখেন, লম্ব আর মধ্যমার মধ্যে পার্থক্য হচ্ছে, মনে করেন এবিসি একটা ত্রিভুজ আছে, বিসি বাহুর মধ্যবিন্দু নিছেন, মনে করেন এই জায়গায় মধ্যবিন্দু, তাহলে এই এ থেকে বিসি বাহুর মধ্যবিন্দুর যোগ করছেন, এডিটা হচ্ছে মধ্যমা। আর এ থেকে এর উপরে যদি একটা লম্ব আঁকেন, লম্ব মানে কি 90 ডিগ্রি আঁকেন, এটা তো 90 ডিগ্রি হয়নি, বুঝতেই পারতেছেন, এই জায়গা বরাবর যদি 90 ডিগ্রি আঁকেন, 90 ডিগ্রি, এটাকে বলা হয় হচ্ছে লম্ব। এটাকে বলবো আমরা উচ্চতা, ত্রিভুজটার উচ্চতা হচ্ছে এটা, মনে করেন এটার নাম দিলাম ই, তাহলে এইটা হচ্ছে আপনার উচ্চতা, আর এডিটা হচ্ছে মধ্যমা। মধ্যমা হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দুর যোগফল, এটাকে বলা হয় মধ্যমা। ক্লিয়ার, বুঝেছেন? এটা কি বুঝেছেন? লম্ব আর মধ্যমার মধ্যে ডিফারেন্স বুঝেছেন? লম্ব মানে হচ্ছে জাস্ট লম্ব আঁকছেন, মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি হয়েছে লম্ব, আর মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে অপর বাহুর মধ্যবিন্দু যোগ করছেন, এটা। বুঝেছি? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো এবং খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এর আগের যে তথ্যগুলো আমি দিলাম, তাহলে বলেন যে তিন কোণের লম্ব সমদ্বিখণ্ডক যদি থাকে, এটা কিন্তু ঘ হবে, তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে এটা হবে অন্তকেন্দ্র, এটা হবে অন্তকেন্দ্র, নট বহির্কেন্দ্র, এটা হবে অন্তকেন্দ্র। আর বাহুগুলা লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলবো আমরা পরিকেন্দ্র। এই যে তিনটা বিন্দু দিয়ে যেটা যায় সেটা হচ্ছে পরিকেন্দ্র। আর বহির্কেন্দ্র হচ্ছে বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক, মানে বহিস্থ কোণ যদি আঁকেন, এটার বহিস্থ কোণ আঁকলে সেটা সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে মিলিত হয় সেটাকে বহির্কেন্দ্র বলে। বহির্কেন্দ্র হচ্ছে এটা। আর ভরকেন্দ্র তো বললামই, ভরকেন্দ্র হচ্ছে মধ্যমাগুলা যেই বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে ভরকেন্দ্র। মধ্যমাগুলা যেই বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে আমরা কি সবাই ভরকেন্দ্র কাকে বলে একটু বলেন? তাহলে আমি একটা একটা করে কোশ্চেন করি যে সবাই পারেন কিনা, বলেন দেখি পারেন কিনা, তাড়াতাড়ি একটা কোশ্চেনের অ্যান্সার দেন। যে প্রথম কোশ্চেন, মধ্যমাগুলা যেই বিন্দুতে মিলিত হয়, মধ্যমা, তাকে কোন কেন্দ্র বলবো? এটা 1 নাম্বার কোশ্চেন। বলেন একের অ্যান্সার কি হবে, 1 দিয়ে অ্যান্সার বলেন। মধ্যমাগুলা যেই বিন্দুতে মিলিত হয় তাকে কি বলবো আমরা? মধ্যমাগুলো যেই বিন্দুতে মিলিত হয় তাকে কি বলবো বলেন দেখি? মধ্যমাগুলা যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলবো? তাকে বলবো আমরা ভর কেন্দ্র, রাইট। তাকে বলবো আমরা কি? ভর কেন্দ্র, মধ্যমাগুলা যে বিন্দুতে মিলিত হয়। আচ্ছা সেকেন্ড, লম্বগুলা যে বিন্দুতে মিলিত হয় তাদেরকে কি বলি আমরা? লম্বগুলা যে বিন্দুতে মিলিত হয় তার নাম হচ্ছে লম্ব বিন্দু। ত্রিভুজের লম্বগুলা যে বিন্দুতে মিলিত হয় তার নাম কি? লম্ব বিন্দু। ত্রিভুজের তিনটা কোণ যে আছে, তাহলে অন্তকোণের সমদ্বিখণ্ডক, অন্তকোণের সমদ্বিখণ্ডকগুলা যেই বিন্দুতে মিলিত হয়, অন্তকোণের সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে মিলিত হয় তাকে আমরা কি বলবো? ভিতরের কোণগুলা সমদ্বিখণ্ডকটা যেই বিন্দুতে মিলিত হয় সেটাকেই বলবো আমরা হচ্ছে অন্তকেন্দ্র। এটা হচ্ছে অন্তকেন্দ্র, মানে এর মধ্যে এই কেন্দ্রটাকে করে আমি মানে ভিতরে একটা বৃত্ত আঁকতে পারবো। যদি বহির্কোণের সমদ্বিখণ্ডক যদি আঁকেন, বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক যদি মিলিত হয় তাহলে সেটাকে বলবো আমরা বহিকেন্দ্র, সেটাকে বলবো আমরা হচ্ছে বহির্কেন্দ্র। আর লাস্ট হচ্ছে যে বাহুর লম্ব দ্বিখণ্ডকগুলা যেই বিন্দুতে মিলিত হয়, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলি আমরা হচ্ছে পরিকেন্দ্র। ক্লিয়ার? বুঝেছি? খুবই ইম্পর্টেন্ট,
এই কয়েকটা জিনিস আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে মধ্যমাগুলা যে বিন্দুতে মিলিত হয় ভরকেন্দ্র, লম্বগুলা যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে লম্ববিন্দু, অন্তকোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে অন্তকেন্দ্র, বহিস্থকোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বহির্কেন্দ্র, বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে কি? তাকে বলে পরিকেন্দ্র। ক্লিয়ার? সবাই বুঝেছি? পারবো? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের মানে একটা এইখান থেকে চলে আসবে, ইনশাল্লাহ চলেই আসবে। মনে করেন একটা ত্রিভুজ আছে, এটার মধ্যমাগুলা, এই যে মধ্যমা মানে কি? ওই যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল যে বিন্দুতে মিলিত হইল, এইটা মনে করেন জি দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। হ্যাঁ, তাকে বলবো আমরা হচ্ছে ভরকেন্দ্র। আবার যখন এরকমই ত্রিভুজ দেওয়া আছে, লম্ব আঁকতেছি, এটা একটা লম্ব আঁকলাম, মনে করেন এইটা আরেকটা লম্ব আঁকলাম, এই পাশে একটা লম্ব আঁকলাম, মানে লম্ব আঁকতেছি খালি, তাহলে এই যে লম্বগুলো যেই বিন্দুতে মিলিত হবে সেটাকে বলবো লম্ব বিন্দু। হ্যাঁ, তারপরে কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হবে সেটাকে বলবো অন্তকেন্দ্র, বহিস্থকোণের সমদ্বিখণ্ডক বহির্কেন্দ্র, বাহুর লম্ব দ্বিখণ্ডক হইলে পরিকেন্দ্র। ভেরি গুড। আচ্ছা, একটা নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করার জন্য ন্যূনতম কয়টি উপাত্তের প্রয়োজন? অ্যান্সার হচ্ছে কয়টি? অ্যান্সার হচ্ছে তিনটা উপাত্তের প্রয়োজন হবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট ত্রিভুজ যদি আপনি অঙ্কন করতে চান তাহলে ন্যূনতম তিনটা জিনিস আপনাকে জানতে হবে। হয় আপনাকে তিনটা বাহুর মান দেওয়া থাকতে হবে, তিনটা বাহুর মান, অথবা দুইটা বাহু একটা কোণ দেওয়া থাকতে হবে, অথবা দুইটা কোণ একটা বাহু দেওয়া থাকতে হবে। মিনিমাম তিনটা উপাত্ত প্রয়োজন হবে, না হলে নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তিনটি কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায়, দেখেন তিনটা কোণ, একটা ত্রিভুজের তিনটা কোণ অপর ত্রিভুজের তিনটা কোণেরই যদি সমান হয়, যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে এখানে একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা ছোট সমবাহু ত্রিভুজ, ধরেন এটা একটা সমবাহু ত্রিভুজ, এখানে একটা বড় সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা কোণে কি 60 ডিগ্রি করে, এটাও তিনটাই 60, এখানেও তিনটা 60। যদি মানে তিনটা কোণ অপর তিনটা কোণের সমান হয়, তাহলে সেগুলো দেখতে একই রকমের হবে, মানে এটা হবে সদৃশ কোণী ত্রিভুজ, মানে যারা সদৃশ, এদেরকে একই কোণী, সদৃশ কোণী ত্রিভুজ মানে এরা সদৃশ, মানে দেখতে একই রকমের হবে, মানে এরা আর কিছু সর্বসম ত্রিভুজ হবে না। মনে করেন এই যে দেখেন, ধরেন এই একটা কোণ, এইটার মতো করে আমি এখানে একটা কোণ আঁকলাম, কিন্তু একটু বড় টাইপের, কিন্তু কোণটা এই সমানই কোণ। আবার এইখানকার কোণে সমান করে এইখানে আপনি একটা কোণ আঁকলেন, আবার এইখানকার কোণে সমান করে এইখানে একটা কোণ আঁকলেন, তাহলে দেখবেন আপনার ত্রিভুজ দুইটা দেখতে একই রকম হয়েছে, কিন্তু একটা ছোট একটা বড়। সেই ক্ষেত্রে এটা দেখতে একই রকমের, মানে আকৃতি সেম যে জিনিসটা, এটাকে বলি আমরা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। এটা তাহলে কি ত্রিভুজ? এটা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ, যেটাকে বলে সদৃশ ত্রিভুজ। সদৃশ কোণী ত্রিভুজকে বলা হয় সদৃশ ত্রিভুজ। আচ্ছা, সর্বসম হওয়ার শর্ত কোনটি নয়? একটু আগেই বললাম যে একটার তিনটা কোণ অপরটির তিনটি কোণের যদি সমান হয়, ত্রিভুজ দুইটা সব দিক দিয়ে সমান হওয়ার মানে কোনো চান্স নেই, মানে এটা অ্যান্সার আর কি, এটা কেটে দিলাম কেন, এটাই অ্যান্সার। মানে একটা ত্রিভুজের তিনটা কোণ অপর ত্রিভুজের তিনটা কোণ সমান হইলেও এরা সব দিক দিয়ে সমান হবে বলা যাবে না। কিন্তু একটা ত্রিভুজের তিনটা বাহু, মানে এর তিনটা বাহু যদি এর তিনটা বাহুর সমান হয়, তাহলে সর্বসম, মানে সব দিক দিয়ে সমান হবে। কিন্তু একটা ত্রিভুজের তিনটা কোণ যদি অপর ত্রিভুজের তিনটা কোণের সমান হয়ও, তারপরও একটা ছোট আর একটা বড় হইতে পারে, অর্থাৎ এটা দেখতে একই রকম হবে, মানে সদৃশ কোণই হবে, কিন্তু সর্বসম নাও হতে পারে। অপর যে এই যে অপশনগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে সর্বসমতার শর্ত, যে একটি ত্রিভুজের তিনটি কোণ, মানে এগুলো আমরা ক্লাস 6-7-এ থাকার সময় আমরা উপপাদ্যের প্রমাণ ছিল, একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটা সর্বসম প্রমাণ করো। তারপরে একটি ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করো। তারপরে একটি ত্রিভুজের দুই কোণ এক বাহু এবং অপর ত্রিভুজের দুই কোণ এবং অনুরূপ বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করো। এবং আরেকটা ছিল, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহু অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করো। এই চারটা নিয়ম ছিল। এখানকার মধ্যে তিনটা জিনিস দিচ্ছে, যে তিন বাহু সমান হলে সর্বসম হয়, দুই বাহু এক কোণ অপর দুই বাহু অনুরূপ, দুই কোণ এক বাহু অপর দুই কোণ এক বাহু সমান হইলে হবে, আবার দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুই বাহু অন্তর্ভুক্ত কোণ হলে সর্বসম হবে। এগুলো কিন্তু সর্বসমতার সূত্র, এগুলো হচ্ছে সর্বসমতার সূত্র, এগুলো তিনটাই সর্বসমতার সূত্র। ঠিক আছে, এগুলো আমাদের ছিল, প্রমাণ ছিল, তাই না? এগুলো আমাদের প্রমাণ ছিল।
তাহলে তিন কোণ হইলে সর্বসম হবে এমন কোনো কথা নাই। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? আরে মজার ব্যাপার, এই কি 180 ডিগ্রি না? আচ্ছা, একটি ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে বহিস্থ কোণগুলোর যোগফল কত? মানে একটা ত্রিভুজের এই বাহুকে বর্ধিত করলেন মনে করেন, তারপরে আপনার এই বাহুর পরে আমরা ধরলাম এই বাহুকে বর্ধিত করলাম, তারপরে এই বাহুকে বর্ধিত করলাম। তাহলে বলেন দেখি, এই বর্ধিত যদি করি তাহলে এই যে বহিস্থ কোণটা যে উৎপন্ন হয়েছে, এই একটা বহিস্থ কোণ, এই একটা বহিস্থ কোণ, এই একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই বহিস্থ কোণগুলো যোগ করলে কত ডিগ্রি হবে? কি মনে হয় কত ডিগ্রি হবে বলেন? একটা ত্রিভুজের যে বহিস্থ কোণগুলো আছে, এই বহিস্থ কোণগুলো যদি আমি যোগ করি তাহলে কত ডিগ্রি হবে? আচ্ছা বলি, দেখেন খুবই সহজ। আপনি মনে করেন এইটা ত্রিভুজ, যদি আপনি যে কোনো ত্রিভুজ চিন্তা করতে পারেন, আপনি ধরে নেন এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে কি এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, আমি ধরে নিলাম একটা সমবাহু ত্রিভুজ। অথবা আপনি অন্য ত্রিভুজও ধরতে পারেন, মনে করেন এটা 60, এটা 90, এটা 30 ধরলেন, তিনটা যোগ করে যাতে 180 হয়, আপনি এটা করতে পারেন। তো আমি 60 60 60 ধরে নিলাম আমার সুবিধার্থে। তাহলে বলেন তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দুইটা মিলে তো 180, কারণ কি এই যে এটা তো একটা সরল কোণ, এই যে এটা তো সরল কোণ, তাহলে এটা 60 হলে এটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। আবার এটা 60 হলে এটাও কি 120 ডিগ্রি, এটা 60 হলে এটাও কি 120 ডিগ্রি। তাহলে তিনটা 120 যোগ করলে কত ডিগ্রি হয়? 3 3 12 36, মানে 360 ডিগ্রি। কথা কি বুঝেছি? আমি 60 ডিগ্রি ধরে নিলাম, আপনি এটা 90, এটা 60, এটা 30 ধরেন, আপনার ইচ্ছা, কিন্তু তিনটা যোগ করে যাতে 90 মানে 180 ডিগ্রি হয়। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো 180। তাহলে আপনি অন্য কিছুও ধরতে পারেন, কিন্তু এমন কিছু ধরবেন যে তিনটা যোগ করে যাতে 180 ডিগ্রি হয়। ক্লিয়ার? বুঝেছি? পারবো? ওকে ওকে। এবার বলছে বিষম বাহু এবিসি এর বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত, এবিডি এর ক্ষেত্রফল এটি। আচ্ছা আচ্ছা, একটা বিষমবাহু ত্রিভুজ আছে, মানে যার একটা বাহু সমান না। তাহলে এবিসি হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ, এর এডি হচ্ছে মধ্যমা দ্বারা এডি। তাহলে মধ্যমাটা হচ্ছে বলেছে এডি, এডি হচ্ছে মধ্যমা দ্বারা এবিডি। এবিডি যে এবিডি এর ক্ষেত্রফল হচ্ছে এক্স, মানে এবিডি এইটুকের মান এক্স দেওয়া আছে। তাহলে এবিসি এর মান কত? একটা জিনিস মনে রাখবেন, মধ্যমা একটা ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে। যদি এইটা এক্স হয়, এই পাশেরটাও এক্স, তাহলে পুরো এবিসি হবে এক্স প্লাস এক্স, মানে 2x। কথাটা বুঝেন নাই? একটা ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে। সমান কয়ভাবে ভাগ করে? সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই পাশেরটা যদি এক্স হয় তাহলে এই পাশেরটাও কত হবে? এক্স হবে। মানে এই মধ্যমাটা এই ত্রিভুজটাকে সমান দুইটা খণ্ডে ভাগ করে দিবে। যে কোনো ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x। তার মানে এটার অ্যান্সার হবে কত? 2x। এটার অ্যান্সার হবে হচ্ছে 2x। ক্লিয়ার? বুঝেছি? পারবো? ওকে। একটি ত্রিভুজের দুটি কোণের মান 45 আর 60 হলে অপর কোণের মান কত? হ্যাঁ, সবচেয়ে সহজ অঙ্ক, করেন দেখি সবাই পারেন কিনা, দেখি তো, দেখি সবাই শেয়ার টেয়ার দেন। কোথায় লোকজন, কোথায় গেছে আসলে? ওই যে লাইভটা বন্ধ হওয়ার পর লোকজন কোথায় গেল? আছেন সবাই? ইয়েস স্যার। কি পারতেছেন? কত? রাইট, ঠিক আছে। একটি ত্রিভুজের একটা 45, একটা 60, তাহলে 45 আর 60 যোগ করলে কত ডিগ্রি হয়? তাহলে 45 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি আমরা যোগ করি, তাহলে এই দুটো যোগ করলে আসতেছে 105 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত ডিগ্রি হবে? 180 থেকে 105 যদি বাদ দিই, 75 ডিগ্রি। মানে খ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে, গ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা,
বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 6:8:10 হলে বৃহত্তম কোণের মান কত? বলেন কত হবে? একটা ত্রিভুজের কিসের মান বলেন? কিসের মান দেওয়া আছে? কোণগুলোর অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, কোণগুলোর অনুপাত দেওয়া আছে। যেহেতু কোণগুলোর অনুপাত দেওয়া আছে, তাহলে 6, 8 এবং 10, তাহলে বৃহত্তম কোণের মান কত হবে? আচ্ছা, আপনাদের অনুপাতের অঙ্ক আমি করিয়েছিলাম না? অনুপাতের আমার মোত্তাসিন পাহলভী বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলে অনুপাতের অঙ্ক দেওয়া আছে। অনেকভাবে করা যায়, যেমন আপনি এক্স ধরে করতে পারেন, কিন্তু আরেকটা আমি নিয়ম শিখিয়েছিলাম। দেখেন, অনুপাতগুলোর মধ্যে এইটা একটা কোণের অনুপাত, এইটা একটা কোণের অনুপাত, এইটা একটা কোণের অনুপাত, কোনটা সবচেয়ে বড়? 6 নাকি 8 নাকি 10? কোনটা বড়? এই যে 10 কোনটা বড়? তাহলে এই অনুপাতটার মান আপনাকে বের করতে বলছে, তাই না? এই অনুপাতটার মান আপনাকে বের করতে বলেছে। কিভাবে বের করবেন? তাহলে এই 10 অনুপাতের মান কত সেটা আপনাকে বের করতে বলেছে। তাহলে 10 দিবেন উপরে, নিচে হচ্ছে অনুপাতগুলোর যোগফল। অনুপাতগুলোর যোগফল কত? 6 যোগ 8 যোগ হচ্ছে, এটা কিন্তু কোনো শর্টকাট না, এটাই কিন্তু বেসিক রুল, বেসিক নিয়ম। যেই অনুপাতের মান বের করব সেই অনুপাতটা থাকবে উপরে, অনুপাতের যোগফল থাকবে নিচে, আর মোট পরিমাণ যেহেতু 3টা কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে যেহেতু বৃহত্তম কোণটা চেয়েছে, বৃহত্তম কোণ 10, তাহলে 10 থাকবে উপরে, আর যদি ক্ষুদ্রতম চাইতো তাহলে উপরে 6 দিতাম, যদি মধ্যম কোণটা চাইতো উপরে 8 দিতাম। ঠিক আছে? তাহলে উপরে 10, নিচে আসতেছে 14, আর 10 হচ্ছে 24, 24 ইন্টু 180 ডিগ্রি। তাহলে আমরা যদি প্রথমেই 12 দিয়ে কাটি, 12 দ্বিগুণে হচ্ছে 24, তাহলে 12কে 12, আর হচ্ছে 5 12 হচ্ছে 60, তারপরে এটা দিয়ে 5 কাটলে 5 15 হচ্ছে 75। তার মানে আমাদের বৃহত্তম কোণটা হচ্ছে 75 ডিগ্রি। এটা কিন্তু গতবারকার প্রাইমারি এক্সামে এসছে, তাই না? গতবারকার প্রাইমারি এক্সামে আসছে, পারবো না এটা? গতবারকার প্রাইমারি এক্সামে আসছে। তাহলে এই টাইপের কোশ্চেন যদি চলে আসে, পারা যাবে? তাহলে 6, 8 এবং 10, তাহলে বৃহত্তম কোণ। এবার যদি ক্ষুদ্রতম কোণ চাই, তাহলে উপরে 6, নিচে এটার যোগফল ইন্টু হচ্ছে টোটাল কোণের পরিমাণ। 180 কই থেকে আসলো? 3টা কোণ যোগ করলে 180 ডিগ্রি না? মানে সবগুলা কোণ যোগ করলে কি 180 ডিগ্রি হয়, তাই না? সবগুলো কোণ যোগ করলে যেহেতু 180 ডিগ্রি হয়, সেখান থেকে আসছে 180। আচ্ছা, এই কোণটার আরও বেসিক রুল হচ্ছে এগুলোকে ক বা এক্স ধরে নেওয়া। যে একটা কোণকে আমি 6 ক ধরবো, একটা কোণকে আমি 8 ক ধরবো, আর একটা কোণকে আমি 10 ক ধরবো। তাহলে বড় কোণটা হচ্ছে 10 ক। আর 3টা কোণ যোগ করলে কত হবে? তাহলে 6 ক প্লাস 8 ক প্লাস হচ্ছে 10 ক। 3টা কোণ যোগ করলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেইখান থেকে আমরা পাচ্ছি যে 8 আর 6 14, মানে 24 ক সমান আসবে হচ্ছে 180 ডিগ্রি। 24 কয়ের মান 180 ডিগ্রি। তাহলে কয়ের মান কত আসবে? কয়ের মান আসবে 180কে আমরা যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে এটা পাবো। যেহেতু আমার দরকার কি বড় কোণ মানে 10 ক, তাহলে 10 কয়ের মান আসবে 10 দিয়ে গুণ। তাহলে 10 ক দিলে তাহলে 10 দিয়ে গুণ হবে, তার মানে 180 গুণন হবে 10, ভাগ হবে 24। একটু আগেই করলাম যে এখানে 5 দ্বিগুণে 10, 12 দ্বিগুণে 24, 12 দিয়ে কাটলে আসছিল 12কে 12, 5 12 60, তার মানে 5 15 হচ্ছে 75 ডিগ্রি আমাদের অ্যান্সার আসবে। ক্লিয়ার? বুঝেছি? এইটা দিয়েও করা যায়। তাহলে আমরা দুইটা দিয়ে করতে পারি, তাই না? ক্লিয়ার? বুঝেছি? পারবো? সবাই ক্লিয়ার হয়েছে? পারবো এটা? তাহলে ক ধরেও করতে পারি, আবার অনুপাতটা যে 10 অনুপাত উপরে, অনুপাতের যোগফল নিচে ইন্টু 180, এটা দিয়েও আমরা করতে পারি। আচ্ছা, এটা তো করেছিলাম। আচ্ছা, দরকার নাই, যেগুলো দরকার আছে সেটা করাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের, একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? কি মনে হয়? একটু অ্যান্সার করেন। একটু অ্যান্সার করেন দেখি, পারি কি না অ্যান্সার করেন স্যার। দেখেন দেখি, অ্যান্সার করেন সবাই। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের মান। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ মানে কি? যে সমকোণী ত্রিভুজ মানে এইটা সমকোণ, সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, মানে অতিভুজ তো বড় বাহু, মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের মান দেওয়া আছে। অতিভুজের মান আছে কি? 10। ঠিক আছে? তাহলে
আমাদের ক্ষেত্রফল কত বলতে পারবেন? এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা আমি বলছি। অনেকে মনে করেন স্যার তো আজকে শর্টকাটই কম করাচ্ছে, শর্টকাট তো স্যার প্রচুর করায়। যেমিতি তো আমি চাচ্ছিলাম যে আপনারা বেসিকটাও স্ট্রং হোক, আর শর্টকাটও হয়েছে, শর্টকাট যে একবারে দেই নেই তা না, বেসিকটাও যাতে স্ট্রং হয়। সবগুলোই আমি যতগুলো ক্লাস নিয়েছি আপনাদের, ওই যে প্রাইমারির জন্যই কিন্তু আমি শতকরার ক্লাস নিয়েছি, লাভ ক্ষতির ক্লাস নিয়েছি, সুদ কষার ক্লাস নিয়েছি, হ্যাঁ, তারপরে সূচকের ক্লাস নিয়েছি, এগুলো কিন্তু সবগুলো ক্লাস কিন্তু আপনাদের জন্য নিয়েছি। আপনি দেখবেন এই যে পেজগুলোতে, এই যে মোত্তাসিন পাহলভি যে পেজ বা ইউটিউব চ্যানেলে, মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান ইউটিউব চ্যানেলটাতে এগুলো সবগুলো আমি কিন্তু ক্লাসগুলো আপলোড দিয়েছি এই যে রিসেন্টলি, হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে, মানে 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু এই ক্লাসগুলো নিয়েছি। আপনারা ওই ক্লাসগুলো এক এক করে শতকরা লাভ ক্ষতি সূত্র সব এক এক করে করে ফেলবেন, হ্যাঁ, দেখবেন যে সব কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যেহেতু ইয়েতে আমাদের প্রাইমারিতে বেশি আসবে কি, বেশি আসবে কিন্তু পাটিগণিত, তো পাটিগণিতের ওই ক্লাসগুলো আলাদা আলাদা করে নিয়েছি, আবার সবগুলো মিলে সাজেশনমূলক আমরা ক্লাসও নিব, ক্লাস করব, সমস্যা নেই। ওকে, দেখেন এইটার একটা শর্টকাটটা আমি আগে বলি। শর্টকাটটা মানে হচ্ছে এরকম, যদি সমদ্বিবাহু দেওয়া থাকে, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যদি এরকম যদি দেওয়া থাকে, তাহলে এইটার শর্টকাট হচ্ছে যে যেই বাহুটা দেওয়া থাকবে অতিভুজের মান, অতিভুজের স্কোয়ার করে তার অর্ধেক করে দিলেই আপনার মানে আপনি দেখেন তার অর্ধেক নাকি 4/1 এটা আমরা একটু দেখব, দেখেন, দেখলেই বুঝতে পারবেন কি হবে। খেয়াল করেন, আমি একটু দেখাই দিই এটা আগে। এটা যদি 10 হয়, আপনারা কেউ কি এরকম জানেন, আগে আমি বেসিক নিয়মটা রুলটা বলি। এটা যদি এ হয়, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটাও এ, ঠিক আছে, তাহলে এই বাহুটা এ হইলে এই বাহুটাও হচ্ছে এ। ক্লিয়ার? আচ্ছা, আমরা কিন্তু জানি যে ক্ষেত্রফল, যেহেতু এই দুইটা পরস্পরের উপর লম্ব, ক্ষেত্রফলের মান কিন্তু এ ইন্টু এ মানে কি আসলে বলেন তো? এর উপরে স্কোয়ার, এ ইন্টু এ মানে কিন্তু এর উপরে স্কোয়ার, তাই না? এইটার সাথে কি একটা হবে বলেন তো? এখানে একটা হাফ চলে আসবে। কেন আসবে হাফটা? কেন আসবে হাফ ইন্টু এ কেন আসবে? কারণ আমি একটু লিখে দিই, কারণ লিখে না দিলে অনেকে বুঝবে না। লিখে দিই কি, ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা যদি আমি দেই, তাহলে বলেন তো এই হাফ তো এটা ঠিক আছে, ভূমি হচ্ছে এ, আর উচ্চতা কি আরেকটা এ না? তাহলে হাফ গুণন এ ইন্টু এ মানে কি, হাফ এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ এ স্কোয়ার হচ্ছে আমাদের ক্ষেত্রফল। দেখেন ভালো করে আগে বুঝে নেন, যেহেতু এইটা এ হলে সমদ্বিবাহু মানে কি, সমান দুইটা বাহু, আবার সমকোণী মানে কি, এই দুটো পরস্পর উপর লম্ব, তাহলে পরস্পর উপর লম্ব হয়, এটা ভূমি হলে এটা উচ্চতা, কারণ ভূমি আর উচ্চতা পরস্পরের উপর সবসময় লম্ব থাকে। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ইন্টু এ, তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন দেখেন, আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুসারে আমরা কি জানি, যে অতিভুজের উপর স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান। অর্থাৎ পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান আসবে হচ্ছে 10 উপর স্কোয়ার, মানে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার সমান অতিভুজের উপর স্কোয়ার। অতিভুজ মানে এই যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে এর উপর স্কোয়ার প্লাস এর উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10 উপর স্কোয়ার। অর্থাৎ 2a স্কোয়ারের মান হচ্ছে 100, অর্থাৎ এ স্কোয়ারের মান দাঁড়াবে হচ্ছে 100 ভাগ হচ্ছে 2, মানে হচ্ছে আমাদের 50। অর্থাৎ আমরা তো চাই হাফ এ স্কোয়ারের মান বের করতে, তাহলে হাফ ইন্টু হবে হচ্ছে 50, মানে 25 হবে অ্যান্সার। তাহলে বুঝে বুঝে করলে আমাদের আসলো 25। আর এটা শর্টকাট হইল সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শর্টকাটটা হইল, যেই মানটা অতিভুজ থাকবে সেই অতিভুজের উপর স্কোয়ারকে আমরা 4 ভাগ করব, অতিভুজের স্কোয়ার ভাগ 4 করে দিলেই আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। কথা বুঝছি কি বুঝি নাই? অতিভুজের স্কোয়ার ভাগ 4 করে দিলেই হয়ে যাবে, মানে 10-এর উপর স্কোয়ার মানে 100, 100কে 4 দিয়ে ভাগ করলে 25, 25 হবে অ্যান্সার। কেন হইল? ওই যে বুঝাই দিলাম, কারণ হাফ এ স্কোয়ারের মান এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এখানে বের হবে হচ্ছে অতিভুজের উপর স্কোয়ার যদি দেন তাহলে 2a স্কোয়ারের মান হবে। 2a স্কোয়ার থেকে হাফ এ স্কোয়ার আনতে হইলে আগে 2 দিয়ে ভাগ, আবার 2 দিয়ে ভাগ, মানে 2 বার 2 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ হবে, 4 দিয়ে ভাগ হবে। ক্লিয়ার? বুঝেছি? তাহলে অতিভুজের স্কোয়ার ভাগ 4, এইটা করলে আমাদের আসলে অ্যান্সারটা বের হবে। বুঝেছি? ক্লিয়ার? পারবো সবাই? অতিভুজের স্কোয়ার ভাগ হচ্ছে 4। তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু এটা কিন্তু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ নয়।
আচ্ছা, এটা আমি তাহলে এটা নিয়ে একটু আলাপ আলোচনা করে নেই, যে ক্ষেত্রফলের কথাগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে, কারণ ক্ষেত্রফলের কথাগুলো নিয়ে আলোচনা না করলে এটা নিয়ে কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন। আমি চাই আপনারা যাতে ঝামেলায় না পড়েন। আচ্ছা, আমরা একটা ডিসিশন নিছি, আমার যে এমপিবিয়ান চাকরি প্রস্তুতি যে পেজটা আছে, এই চাকরি প্রস্তুতি পেজের মধ্যে অঙ্কের সাথে সাথে ইংলিশ, বাংলা এবং সাধারণ জ্ঞান সব কিছু নিয়ে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমি সহ আরও কয়েকজন মিলাই আমরা ক্লাসগুলো নিব, যাতে করে আপনারা ফ্রিতে এই প্রস্তুতিগুলো নিতে পারেন। হ্যাঁ, এই প্রস্তুতিগুলো ফ্রিতে নিতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে অনেকে জানতে চাইছেন, যে পেইড কোর্সও সামনেই শুরু হবে, আবার নভেম্বরের 15 তারিখে নেক্সট পেইড কোর্সটা হয়তো বা শুরু হবে। আর ভর্তি আগামীকাল পরশু থেকে স্টার্ট হয়ে যাবে। ওইটাতে রেকর্ডিং ক্লাস আগে দেখে রাখবেন, আবার 15 তারিখ থেকে লাইভ ক্লাস করতে পারেন, 15 নভেম্বর থেকে। আচ্ছা, সেটা হোক, আমরা ওগুলো নিয়ে পরে আলাপ করব। ক্ষেত্রফলের বিষয়টা, প্রথম কথা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল যদি আমরা বলি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা বলবো হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে? আবার ওই ত্রিভুজটা যদি মানে তিনটি বাহু দেওয়া থাকে, তিন বাহু এ বি সি হলে, তাহলে তিনটা বাহুই যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলের মান যদি আমরা বের করি, হ্যাঁ, ক্ষেত্রফলটার মানটা যদি আমরা বের করি, সেটাটা দাঁড়াবে হচ্ছে রুট এস ইন্টু, লিখে ফেলেন, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে এস মাইনাস সি। মানে তিনটা আলাদা আলাদা বাহু দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের মান হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। যেখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এস মানে কি? মানে অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে কি? পরিসীমা মানে তিনটা বাহু যোগ করলে যা হয়, তিনটা বাহু যোগ করলে পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় অর্ধ পরিসীমা। তাহলে আমরা দুইটা ক্ষেত্রফলের সূত্রগুলাই মনে রাখতে হবে। অনেক সময় সূত্রগুলাই পরীক্ষায় আসবে, ডিরেক্ট সূত্র পরীক্ষায় চলে আসতে পারে। একটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আর একটা তিনটা বাহু যদি দেওয়া থাকে এবিসি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে? যদি সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, সমবাহু ত্রিভুজের কি প্রতিটা বাহু কি সমান, তাহলে সমবাহু ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, সমবাহুর ক্ষেত্রফল, তাহলে আমরা বের করলে যেটা হবে সেটা হচ্ছে রুট 3/4 হচ্ছে এ স্কোয়ার, মানে রুট 3/4 বাহুর উপর স্কোয়ার, রুট 3/4 বাহুর উপর স্কোয়ার দিলে আমাদের হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের হবে। আর আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যার দুইটা বাহু সমান আর একটা বাহু সমান না। তাহলে দুইটা বাহু সমান, যেই সমান সমান বাহু সেটাকে যদি এ ধরি, আর যেটা অসমান বাহু সেটাকে যদি বি ধরি। এখানে দুইটা বাহু, মানে দুটা বাহু সমান বাহুটা হচ্ছে এ, আর যেটা সমান না সেটা যদি বি ধরি, তাহলে সূত্র হচ্ছে b/4 রুট 4a স্কোয়ার মাইনাস হচ্ছে হ্যাঁ বি স্কোয়ার। তাহলে আমাদের ক্ষেত্রফলের এই চারটা হচ্ছে আমাদের সূত্র, মানে এই চারটা সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। তবে ত্রিকোণমিতির আরও সূত্র আছে, যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের জন্য হাফ ইন্টু এবি সাইন থিটা, এটা আরেকটা সূত্র আছে, এবি সাইন সি, বিসি সাইন বি, বিসি সাইন এ, অথবা সিএ সাইন বি, এটা সূত্র আছে, যারা বিসিএসের জন্য কাজে লাগবে বা ব্যাংকের জবের জন্য কাজে লাগবে। তবে আপনারা যারা প্রাইমারি বা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য এটাই এনাফ, যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তিনটা বাহু এবিসি দেওয়া থাকলে তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে এবিসি এর যোগফলকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ ক্ষেত্রফল হবে রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আর যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় রুট 3/4 এ স্কোয়ার। আর আমাদের হ্যাঁ ওকে, সবসময় পরীক্ষায় আসে এই সূত্রগুলো দিয়ে, পরীক্ষায় সবসময় আসে। যেমন এটাই দেখেন যে 2বার বিসিএস পরীক্ষায় আসছে, এটা কিন্তু প্রাইমারি এক্সামও আসে। বলছে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বলছে হচ্ছে 16, আর সমান সমান বাহুটা বলছে 10, মানে ভূমি মানে হচ্ছে বি এর মান, আর যেটা সমান সমান বাহু সেটা হচ্ছে এ এর মান। তাহলে এখান থেকে ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, আমাদের সূত্র কি বলেছিলাম, b/4 রুট 4a স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে বি মানে কত বলেছে 16,
তাহলে 16 বাই হচ্ছে 4 রুট 4a স্কোয়ার, এ মানে হচ্ছে 10, তাহলে 10-এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 16-র উপরে স্কোয়ার। তাহলে কত মান আসে দেখেন, b/4 কাটাকাটি করলে এখানে 4 আসে, তার মানে 4 রুট, এটা 10-এর স্কোয়ার মানে তো 100, 100-কে 4 দিয়ে গুণ করলে 400, আর 16-এর স্কোয়ার মানে 256। তাহলে আমরা বলতে পারি যে এখানে তো 4 আছেই, রুট ওভার 400 থেকে 256 বাদ দিলে থাকে 144, 144-এর আমরা রুট করলে পাবো 12 12 144 যেহেতু, তাহলে 4 12 48, তার মানে 48 বর্গ মিটার হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কী হবে? 48 বর্গ মিটার। কথা কি বুঝেছি? দেখেন আমাদের সূত্রের মধ্যে বি মানে হচ্ছে ভূমি, বিটা হচ্ছে ভূমি যেটা সমান সমান না, যেটা সমান সমান বাহু সেটা হচ্ছে এ। তাহলে b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজে কি হয়, এই যে দুইটা বাহু সমান থাকে, এই দুইটা বাহু সমান আর ভূমিটা হচ্ছে অসমান, এই সমান সমান বাহুটাকে আমরা এ ধরে নেই আর ভূমিটাকে ধরে নেই হচ্ছে বি। তাহলে সূত্র হচ্ছে b/4 রুট 4b স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে বি মানে হচ্ছে 16, 16 ভাগ 4 কাটাকাটি করলে 4 আসে, রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 4 ইন্টু 10-এর উপর স্কোয়ার মাইনাস 16-এর উপর স্কোয়ার, 10-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 100, গুণন 4 মানে 400, 16-এর স্কোয়ার মানে 16, 16 গুণ করলে 256, 400 থেকে 256 বাদ দিলে 144, তার রুট করলে 12, তাহলে 4 গুণন 12 মানে আমাদের হচ্ছে 4 12 48। ক্লিয়ার? বুঝেছি? পারবো পারবো নাকি? এই তো চিত্র দিয়ে বুঝাই দিলাম যে এ এর মান হচ্ছে 10, এই এর মানও তাহলে 10, আর এটার মান বি এর মান হচ্ছে আমাদের 16। ঠিক আছে? তাহলে 10 10 16। আচ্ছা, তার মানে কি তিনটা বাহুই দেওয়া আছে, তাহলে তিনটা বাহু দেওয়া থাকলে আমরা কিন্তু, যদিও সমদ্বিবাহু ত্রিভুজ, তিনটা বাহুই দেওয়া থাকলে আমরা কি ওই সূত্র ইউজ করতে পারতাম না? দেখেন আমাদের যেহেতু এইটাও 10, এইটাও 10, আবার এইটা হচ্ছে 16, তাহলে তিনটা বাহুই দেওয়া আছে, আমি তো b/4 রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছি, আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারতাম কি পারতাম না, যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি? অ্যান্সার হচ্ছে অবশ্যই পারতাম। মানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা অবশ্যই পারবো। মানে এখানে এ আর, মানে এইটাও এ ধরেছিলাম, এটাও এ ধরেছিলাম, তাহলে এটাকে এ, এটাকে বি, এটাকে আমরা সি ধরে নেই, তাই না? তাহলেই পারবো। তাহলে এ বি আর সি যোগ করলে কি হবে? তাহলে তিনটাই যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10 10 20, 20 আর 16 যোগ করলে 36, 36 ভাগ হচ্ছে 2 মানে 18, তার মানে অর্ধ পরিসীমা হচ্ছে 18। তার মানে আমি এই সূত্র দিয়ে যদি ইউজ করি তাহলে 18 ইন্টু 18 মাইনাস এ, তাহলে 18 থেকে 10 বিয়োগ করলে আসে 8, আবার 18 থেকে 10 বিয়োগ করলে আসে 8, ইন্টু 18 মাইনাস 16 করলে আসে 2, তাহলে রুট। তাহলে দেখেন যে এই এই অঙ্কটা এই জায়গায় আসার পরে এই যে রুটটা করার একটা সিস্টেম আমি বলে দিই। 18কে আপনি মৌলিক উৎপাদকে আপনি বের করে দিতে পারেন, অথবা 18কে আপনি 9 গুণন 2 আকারে লেখেন, 9 গুণন 2, কারণ 9কে তো রুট করা যায়। আচ্ছা, 8কে আপনি 4 গুণন 2 আকারে লিখেন, কারণ 4কে রুট করলে 2 পাওয়া যায়। আবার এই 8কে আপনি 4 গুণন 2 আকারে লিখেন, কারণ আপনি 4কে রুট করতে পারবেন, এই 2কে আলাদা করে রাখেন। তাহলে দেখেন আমি যদি ইকুয়াল লিখি এখানে, তাহলে 9 আলাদা করে লিখেছি, এখানে 4 আলাদা, এই যে 9 4 এবং 4 এগুলোকে আলাদা করে ফেলি, 4 গুণন হচ্ছে 4, আর এইখানে 2 কয়টা আছে? 1 2 3 4টা 2, তাহলে 4টা 2 গুণ করলে হচ্ছে 16। আচ্ছা দেখেন, রুট 9 মানে 3, রুট 4 মানে 2, রুট 4 মানে আবার 2, রুট 16 মানে 4, তাহলে 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 3 16 হচ্ছে 48। এইভাবে করেও 48 আসতে পারে। ঠিক আছে? এভাবে করেও করা যেতে পারে। পারবো? দেখেন তো বুঝছেন কিনা। পারবো কি না একটু আমাকে জানান। রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা দিয়েও কিন্তু করা যেত। হ্যাঁ, এটা দিয়েও করা যেত, কিন্তু এটা দিয়ে কি বড় হয়েছে না? তাহলে এটা দিয়ে কেন বড় হয়েছে? কারণ আমাদের সমদ্বিবাহু যেহেতু দেওয়া আছে, আমরা ডিরেক্টলি b/4 রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা অ্যাপ্লাই করলে আমাদের জন্য সহজ হবে। যে বি এর মান হচ্ছে 16, যে ভূমির মান দেওয়া আছে 16, বাই হচ্ছে 4 রুট 4 ইন্টু 10-এর উপরে স্কোয়ার, আর এইটা ক্যালকুলেশন তো জাস্ট আমাদের মুখে মুখেই করতে পারবো, তাই না? যে এইটা তো 4 আসছে, আর এখানে এটা তো 100, 100কে 4 দিয়ে গুণ করলে 400, এখানে আসে 256, 400 থেকে 256 গেলে 144, তাহলে 4 ইন্টু 144-এর রুট করলে আসবে 12, তার মানে 4 12 হচ্ছে 48। এটা তাড়াতাড়ি হয়, তাই না? ক্লিয়ার? বুঝেছি? এটা আমাদের তাড়াতাড়ি হবে। পারবো?
ওকে, মানে আমি সূত্রের প্রয়োগটা ওটাও দেখাই দিলাম আর কি। এই যে দেখেন 10 নাম্বার আর 38তম বিসিএস দুইবারই আসছে যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে √3/4 a স্কোয়ার। একটু আগে সূত্রটা যে পড়াইলাম ডিরেক্টলি সূত্র পরীক্ষায় বিসিএস এ পরীক্ষায় আসছে, হ্যাঁ বিসিএসেই চলে আসছে, ঠিক আছে। তাহলে বিসিএসেই এত সুন্দর কোশ্চেন চলে আসছে যে আমাদের ক্ষেত্রফলটা সূত্র যে এটা। তাহলে দেখেন আমি যে 4টা সূত্র বলেছিলাম 4টারই কিন্তু প্রয়োগ আমরা কিন্তু পেয়ে গেলাম, 4টারই প্রয়োগ পেলাম। যে একটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা প্রথমে দেখিয়েছি, তারপরে প্রয়োগ পেলাম হচ্ছে √(s)(s)(b)(s)(b)(s)(c) সেটার প্রয়োগ দেখলাম। তারপরে √3/4 a স্কোয়ার সমবাহু ত্রিভুজ সেটা দেখলাম। আবার সমদ্বিবাহু ত্রিভুজ b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সবগুলোর প্রমাণগুলাই আমরা সবগুলোর প্রমাণগুলাই কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য যদি আপনার 4 হয়, মনে করেন আমি বলি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 4 একক হলে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফলটা হবে হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে a স্কোয়ার মানে 4-এর উপরে স্কোয়ার, তার মানে √3/4 ইন্টু হচ্ছে 16, কাটাকাটি করলে 4 থাকে তাহলে 4√3, তাই না? বুঝেছি? পারবো? সবাই পারবো? একটা সমবাহু ত্রিভুজের, তাহলে এই জিনিসটা আমরা পারবো সবাই, তাই না? যে এটা আচ্ছা 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 এটা কিভাবে করে আসছে সূত্রটা? আচ্ছা সূত্রটা কিভাবে আসছে, একজন প্রমাণ দেখতে চাইছে, আমি 2 মিনিটে একটু প্রমাণটা করে দিই, প্রমাণটা বলে দিই, তাহলে সুবিধা হবে। একটা সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা বাহু হচ্ছে এ করে। প্রমাণ কিন্তু সবার দরকার নেই, তারপরও মনে রাখার জন্য আপনি মনে রাখতে পারেন, কারণ তাহলে আপনার ভালো লাগবে আর ফিলিংস ভালো লাগবে যে আরে পারি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ যদি দেওয়া থাকে সেটার কি 3টা বাহুই সমান, এই সমবাহু ত্রিভুজের আমি যদি এইভাবে করে যদি একটা লম্ব আঁকি সেটা হচ্ছে উচ্চতা, এই লম্বটা এই যে এই বাহুটাকে সমান 2 ভাগে ভাগ করে দিবে, তার মানে এই পাশে এইটুক হবে a/2, এই পাশে এইটুক হবে a/2, লম্বটা এইভাবে করে সমান 2 ভাগে ভাগ করে দেয়। তাহলে হয়ে গেল, তাহলে আমাদের কাজ শেষ। এখন দেখেন তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা লিখতে চাই তাহলে হাফ গুণন ভূমি মানে হচ্ছে আমাদের, আমি যদি এই গোটা ত্রিভুজের যদি ভূমিটা বলি তাহলে ভূমি হচ্ছে a আর উচ্চতা হচ্ছে h, এটাই হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এইটার মানটা আমরা আসলে দেখব যে a এর মান কত আর h এর মান কত। a এর মান a রেখে দিব, h এর মান a দিয়ে প্রকাশ করব, তাহলেই হবে। আবার বলি, এটা একটা সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বাহুই হচ্ছে a করে আছে, শীর্ষবিন্দু থেকে এটার উপর যদি লম্ব আঁকি তাহলে এটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, মানে এইটুক হয়ে যাবে a/2, এইটুক হয়ে যাবে a/2। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ থাকলেও ভূমি মানে হচ্ছে এ, এই যে ভূমিটা এটা তো এ, এটাও এ এটাও এ, তাহলে এটা ভূমিটা এ, উচ্চতা হচ্ছে এইচ। ওকে, এখন এইচ এর মানটা আমি যদি পিথাগোরাস দিয়ে বের করতে চাই তাহলে পিথাগোরাস দিয়ে যদি আমরা এইচ এর মানটা বের করতে চাই, পিথাগোরাসের সূত্র কি বলে? পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই? পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান এই যে এক বাহুর উপরে স্কোয়ার এবং আরেক বাহুর উপরে স্কোয়ারের যোগফলের সমান, মানে এইচ এর উপরে স্কোয়ার প্লাস a/2 এর উপরে স্কোয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজের উপরে স্কোয়ার। অতিভুজ মানে তো এই যে এখানে এই ত্রিভুজটা যদি চিন্তা করি, অতিভুজটা হচ্ছে এ, তাহলে এর উপরে স্কোয়ার, তার মানে এই বাহুর উপরে স্কোয়ার প্লাস এই যে a/2 এর উপরে স্কোয়ার সমান হচ্ছে এর উপরে স্কোয়ার। তাহলে সেখান থেকে এইচ এর স্কোয়ার মান পাবো a স্কোয়ার, আর এটার মান তো হচ্ছে a স্কোয়ার বাই হচ্ছে 4, কারণ এটার a স্কোয়ার আর 2 এর স্কোয়ার করলে 4, এটা এই পাশে গেলে মাইনাস হয়ে গেছে। তাহলে এইচ এর মান কিন্তু এখান থেকে আমরা বের করব। তাহলে আগে 4 হচ্ছে লসাগু, তাহলে আস্তে আস্তে 4a স্কোয়ার মাইনাস আস্তে আস্তে a স্কোয়ার, তাহলে আস্তে আস্তে 3a স্কোয়ার বাই 4, এবং সেখান থেকে আমরা যদি এইচ এর মান বের করতে চাই তাহলে রুট চলে আসবে, যেহেতু এই স্কোয়ারের মান থেকে, যেহেতু এইচ স্কোয়ারের মান এইটা, তাহলে এইচ এর মান হবে রুট এইটা,
তাহলে 3-এর উপরে রুট দিলে √3 হবে, এ স্কোয়ারের উপর রুট দিলে এ হবে, আর 4-এর উপর রুট দিলে হবে 2। তার মানে উচ্চতা, একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3a/2। এটাও কিন্তু বিসিএস পরীক্ষায় এসছে, যে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা কত, এটা বিসিএস পরীক্ষায় আসছে। √3a/2, অ্যান্সার হবে √3a/2। এখন আমি ক্ষেত্রফলটা বের করার জন্য এখানে মানটা বসাই দিই। তাহলে হাফ গুণন হচ্ছে ভূমি হচ্ছে এ, আর উচ্চতায় এইচ ছিল, এইচের মান হচ্ছে √3a/2। তাহলে দেখেন এই 2 আর এই 2 গুণ করলে আস্তে আস্তে 4, আর এই √3 তো এই জায়গায়, এই গুণ করলে আসে a স্কোয়ার। এইভাবে করে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেছে √3/4 a স্কোয়ার। ঠিক আছে, যাই হোক, এটা বুঝেছি। এইভাবে করে হয়েছে, মানে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ নিয়েছি, সমবাহু ত্রিভুজের একটা লম্ব আঁকলে সেটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায় a/2 আকারে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি মানে এ, উচ্চতা মানে এইচ। এখন আমাদের উচ্চতার মানটা বের করে দিয়েছি। ওকে, মানে এই সেম প্রসেসে আমাদের বিষয়টা কিন্তু সেম প্রসেসে। এটা আমরা কি বের করলাম বলেন তো? সমবাহু। এটা বের করলাম সমবাহু। সেম প্রসেসে কিন্তু সমবাহুর মতোই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়েরও সিস্টেম কিন্তু সেম প্রসেস। সমদ্বিবাহু যদি বলি তাহলে এইটা এ আর এটাকে আমি বি ধরলাম। এটাও সেম কথা, আমি যদি একটা লম্ব আঁকি সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা b/2 হয়ে যাবে, এটাও b/2 হয়ে যাবে। লম্ব আঁকি যদি, হ্যাঁ লম্ব আঁকলাম, তাহলে b/2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটারও ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি মানে বি, এখানে বি, আর উচ্চতা এটাকে যদি এইচ ধরি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আগের মতোই আমরা যদি এইচের মান বের করার জন্য এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলবো এইচের উপর স্কোয়ার প্লাস b/2 এর উপর স্কোয়ার, মানে b²/4 ইকুয়াল আসবে a এর উপর স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা এইচ স্কোয়ার ইকুয়াল পাবো যে a স্কোয়ার মাইনাস b²/4। তাহলে 4 যদি লসাগু করি তাহলে 4a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার, অর্থাৎ এইচের মান পাবো আমরা এই পাশে, যেহেতু এইচ স্কোয়ার আছে তাহলে এইচ ইকুয়াল হবে রুট হয়ে যাবে 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর 4 রুট করলে আসবে হচ্ছে 2। এখন মানটা বসায় দেন, তাহলে হাফ ইন্টু বি ইন্টু √4a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার বাই হচ্ছে 2। তাহলে এই 2 গুণ করলে কি 4 আসে, আর এখানে তো b আছে, তাহলে b/4 √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা যে এই যে সূত্রটা লিখেছিলাম এই সূত্রটা হচ্ছে এটা। ঠিক আছে, সেম প্রমাণ, সেম, দুইটারই প্রমাণ কিন্তু সেম। আচ্ছা যাই হোক, এটাতে আমাদের একটু ফিলিংস ভালো লাগার কথা যে হ্যাঁ আমরা জিনিসটা কি হলো, একটার যদি আমরা প্রতিপাদন যদি জানি সেক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে সুবিধা হয় যে হ্যাঁ এটা এরকম করে আসছে, আমরা তো জানি মোটামুটি। একটু মাঝে মাঝে নিজেরাও একটু ট্রাই করে দেখলাম যে কীরকম করে করা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 17, 15, 8 সমবাহু ত্রিভুজ, এটা কি ধরনের ত্রিভুজ হবে? অ্যান্সার হবে সমকোণী ত্রিভুজ। দেখেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ হবে কি না এটা আমরা বুঝবো কেমনে? নিয়মটা হচ্ছে বড়টার স্কোয়ার যদি করা যায়, বড়টার স্কোয়ার করলে এই যে 17-এর স্কোয়ার হচ্ছে 289, 15-এর স্কোয়ার হচ্ছে আমাদের 225, 15 225, 8-এর স্কোয়ার হচ্ছে আমাদের 64। বড়টার স্কোয়ার মানে অতিভুজের উপর স্কোয়ার অপর দুইটার যোগফলের সমান যদি হয়, দেখেন 225 আর 64 যোগ করলে কিন্তু 289 হয়ে যায়। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ বোঝার সিস্টেমটা হচ্ছে যে অতিভুজের স্কোয়ার, মানে আমাদের কি মিল খাইতে হবে বলেন তো? আমাদের জিনিসটা থাকতে হবে যে বড়টার স্কোয়ার, যেমন 7-এর উপর স্কোয়ার করলে 49 আসে, 6-এর উপর স্কোয়ার করলে 36, 5-এর উপর স্কোয়ার করলে 25, 25 আর 36 যোগ করলে কি 49 হয় না, তার মানে এটা সমকোণী ত্রিভুজ হবে না। আমরা জানি যে 3-এর উপর স্কোয়ার করলে 9, 4-এর উপর স্কোয়ার করলে 16, আর 5-এর উপর স্কোয়ার করলে 25, যেহেতু 16 আর 9 যোগ করলে 25 হয়, তাহলে পিথাগোরাস মানে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ বুঝার বিষয়টা ক্লিয়ার। সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য পিথাগোরাস মানতে হবে, এবং এইটার কি শর্টকাট আমার বইয়ে দেওয়া আছে, তারপরে আমি এটা নিয়ে ক্লাস নিয়েছি না। কতগুলো অনুপাত আমরা মনে রাখতে পারি, অনুপাতগুলো হচ্ছে একটা হচ্ছে 3, একটা 4, একটা 5। 3, 4, 5 যদি হয় তাহলে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। যে অতিভুজ যদি 3 হয়, অপর দুই বাহু যদি 3 আর 4 হয়, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ। আরেকটা অনুপাত আছে, সেটা হচ্ছে যে 5, 12 এবং 13, এটা যদি হয় এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার আরও একটা অনুপাত আছে, সেটা হচ্ছে একটু আগে যেটা করলাম, যে 8,
15 এবং 17 এগুলো যদি অনুপাত হয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। মজার ব্যাপার হচ্ছে এই তিনটা অনুপাতের যদি ডাবল ট্রিপল থাকে, ডাবল ট্রিপল মানে তার 4 গুণ 5 গুণ থাকে, এগুলোও সমকোণী ত্রিভুজ। অর্থাৎ একটা ত্রিভুজের এই যে 3 4 5 দেওয়া আছে সমকোণী, 3-এর দ্বিগুণ কত 6, 4-এর দ্বিগুণ কত 8, 5-এর দ্বিগুণ কত 10, এটাও সমকোণী ত্রিভুজ। 3-এর 3 গুণ কত 9, 4-এর 3 গুণ কত 12, 5-এর 3 গুণ কত 15, এটাও সমকোণী ত্রিভুজ। 3-এর 4 গুণ কত 12, 4-এর 4 গুণ কত 16, 5-এর 4 গুণ কত 20, এটাও সমকোণী ত্রিভুজ। 3-এর 5 গুণ 15, 4-এর 5 গুণ 20, 5-এর 5 গুণ 25, এটাও সমকোণী ত্রিভুজ। মানে এদের যেমন 5-এর দ্বিগুণ 10, 12-র দ্বিগুণ 24, 13-র দ্বিগুণ 26, এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এই তিনটা অনুপাত মনে রাখলে আমাদের যেগুলো সমকোণী ত্রিভুজ সেগুলো কিন্তু ধুমধাম আমরা কিন্তু সব পারবো। সবাই কি বুঝছি কি বুঝি নাই? তিনটা অনুপাত খালি মনে রাখবো, 3 4 5, 5 12 13, 8 15 17। এদের আবার গুণফলগুলোও সমকোণী ত্রিভুজ। মানে এটা 15, এটা যদি 3 গুণ মানে 3 12 36, এটা যদি 3 গুণ মানে 39 হয়, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজের মধ্যে পড়বে। ক্লিয়ার? বুঝেছি? কাহিনী বুঝছি? তাহলে মানে আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে 3 4 5 এটা হলে সমকোণী ত্রিভুজ। মুখস্থই করে ফেলতেছি আমরা, না? এটা আমরা কিন্তু মোটামুটি অনেকের ম্যাক্সিমামেরই আমাদের কিন্তু মুখস্থই আছে। ঠিক আছে, মুখস্থই আছে জিনিসটা। এই যে যেমন এখানেও কোশ্চেন দিয়েছে, যদি 3 4 সেন্টিমিটার হয় অতিভুজের মান কত হবে? 5। এখন 3 4-এর জায়গায় যদি 6 8 দিত, 3-এর দ্বিগুণ 6, 4-এর দ্বিগুণ 8 দিত, তাহলে বলতাম 5-এর দ্বিগুণ 10। বুঝেছি? ক্লিয়ার? পারবো? তাহলে আমাদের অনুপাতগুলা এবং অনুপাতের গুণিতকগুলা এইটা দেখলে আমরা বুঝে যাব এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে আমরা চতুর্ভুজ আর বৃত্ত এটা আমরা নেক্সট ক্লাসের জন্য ঢুসুম করে রাখি। আজকে ক্লাসটা কেমন লাগলো? আর ক্লাসটা এই টাইপের ক্লাস যদি আরও করতে চান কমেন্ট করেন, সবাইকে শেয়ার করেন। আর হচ্ছে যদি সব সাবজেক্টের এরকম ক্লাস চান তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের জন্য মডেল টেস্টের সবগুলো মিলায় একটা শর্ট মডেল টেস্ট এবং হচ্ছে সাজেশন মূলক একটা বই আমাদের পাবলিশ হচ্ছে সামনেই, সেটা নেবেন। এবং হচ্ছে অল ইন ওয়ান তো ম্যাক্সিমাম সবাই নিয়ে নিচ্ছেন, আমি দেখেছি যে অল ইন ওয়ান আমাদের যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টরা নিয়ে নিচ্ছে, অল ইন ওয়ানটা হচ্ছে বিস্তারিত প্রিপারেশনের জন্য। আর লাস্ট মুহূর্তের প্রস্তুতির জন্য শর্ট একটা সাজেশন আমি দিব মডেল টেস্ট সহকারে। সেটার দাম খুব বেশি হবে না, 200-র কাছাকাছি হবে, 200 250 হতে পারে, এইটুকুর মধ্যেই হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।